হ্যাঁ স্টুডেন্টস, টপার্স বাংলা থেকে তোমাদের স্বাগত। তো আজকে যে অনেকদিন পর আজকে আমরা লাইভ ক্লাস শুরু করছি, লাইভ মানে রেকর্ডিং ক্লাস। তো যেটা হচ্ছে মাধ্যমিকের, তো ক্লাস 10-এর যেহেতু সেকেন্ড টার্ম পরীক্ষা ছিল তাই বন্ধ রেখেছিলাম। তো আজকে যেটা আমরা করছি, চ্যাপ্টার হেডিং থেকে তোমরা বুঝতে পারছো, বংশগতি চ্যাপ্টার। এটা সব থেকে সোজা, আবার অনেকের কাছে সব থেকে কঠিন। বাট তোমরা যদি ইজিলি ভাবে নাও, মানে খুব সোজাভাবে নাও, তাহলে ভালো করে বুঝতে পারো, তাহলে এই কোর্স চ্যাপ্টারটা হচ্ছে সব থেকে সোজা, যেখান থেকে তোমরা 5 নম্বরের একটা লং কোশ্চেন তোমরা অবশ্যই পাবে। ঠিক আছে? তো বংশগতি জানার আগে আমাকে কিছু টার্ম আজকে জানতে হবে, তারপর আমি বংশগতি সেকেন্ড ভিডিওটা বলবো যে কেমন এক সংখ্য দ্বি সংখ্যজন হয়। তো প্রথম যার আগে আমাকে জানতে হবে প্রকরণ কাকে বলে। ঠিক আছে? প্রকরণ জিনিসটা কি? সাপোজ মনে রাখবে, পরিবেশের কারণে বা ধরো জিনের কারণে, দুটো কারণ, এক হচ্ছে জিন আর সেকেন্ড হচ্ছে পরিবেশগত প্রভাব। এই দুটো কারণে দুটো জীবের যে বা আমাদের একই প্রজাতি বালুবদে হয়, যে পার্থক্য লক্ষ্য করা যায়, সেই পার্থক্যটাকেই বলা হয় প্রকরণ। ধরো জিনের ফলে আসি, ধরো আমি বা তোমরা, আমরা মানুষ, আমাদের কিন্তু অনেক জিন একই, বাট কিছু কিছু আলাদার ফলে আমরা দেখতে আলাদা হয়েছি। তো এই যে জিনের ফলে দেখতে আমরা আলাদা হয়ে গেছি না, বিভিন্ন রকম বিভিন্ন হয়, কেউ হয় শ্বেতাকার হয়, কেউ হয়তো কৃষ্ণ হালকা হয়, বিভিন্ন জিনের ফলে এই যে প্রকরণ আলাদা, সেটাকে আমরা কি প্রকরণ বলছি। পরিবেশগত প্রভাব মানে কি তোমরা জানো, সাপোজ একটা মেরু অঞ্চলে ভাল্লুক পাওয়া যায় আর ক্রান্তীয় অঞ্চলে ভাল্লুক পাওয়া যায়, হ্যাঁ কি না? এই মেরু অঞ্চলের ভালুক দেখবে বড় হয় আর সাদা রঙের হয়, ঠিক আছে? আর ক্রান্তীয় অঞ্চলের তুলনামূলক মেরু অঞ্চলের তুলনায় ছোট হয় আর হচ্ছে এরা বাদামি বা কালো বর্ণের হয়ে থাকে। ঠিক আছে? কেন হয়েছে? কারণ সাদা বর্ণ হচ্ছে মেরু অঞ্চলের পক্ষে আদর্শ। তাই কি পরিবেশের ফলে ওরা পাল্টাচ্ছে না, একে বলি আমরা প্রকরণ। ঠিক আছে? এই প্রকরণের অনেক উদাহরণ আছে, যেটা আমরা আগে কি সব টার্ম শেখার পর আমরা জানবো। দেখো, এইটা জানার আগে আমরা আজকে যেটা শিখলাম, জিন বলে একটা প্রথম জিনিস শিখলাম। তাহলে প্রকরণ কাকে বলে? জিনের কারণে বা পরিবেশগত কারণে দুটো জীবের মধ্যে যে পার্থক্য লক্ষ্য করতেছি তাকে আমরা প্রকরণ বলি। এবার এখানে আমাদের এটা প্রথম টার্ম যেটা পেলাম সেটা হচ্ছে জিন পেলাম। মেন্ডেল এই জিনকে ফ্যাক্টর রূপে কথা বলেছে। ঠিক আছে? মেন্ডেল হচ্ছে বংশগতিবিদ্যার জনক। কেন জনক সেটা আমরা আস্তে আস্তে শিখবো। আজকে শুধু আমরা কিছু টার্ম শিখবো, যে টার্মটা হচ্ছে বংশগতির পক্ষে লাগবে। তো এই ফ্যাক্টর জিনিসটা কি মেন্ডেল বলেছিল, ধরো বাঘের যে সন্তান বাঘই হচ্ছে, কখনো হরিণ হয় না। বা আমাদের বাবা মার কিছু বৈশিষ্ট্য, কেউ কেউ আমরা বাবার মতো হই, বা কেউ কেউ মায়ের মতো হই, সে দেহের বর্ণ হোক বা উচ্চতা হোক, গঠন হোক, যা কিছু। কেন হচ্ছে? মেন্ডেল বলেছে ওটা ফ্যাক্টরের জন্য, যেটা পরে তার নাম হচ্ছে জিন। জিনের সাহায্যে কি হয়, বংশগতিতে একটি প্রজন্ম থেকে আরেকটি প্রজন্মে তার বৈশিষ্ট্য নিয়ে যাচ্ছে, বহন হচ্ছে, এটা কি বলি আমরা জিন। সাপোজ এক্সাম্পল, এই জিনটা কার মাধ্যমে যাচ্ছে? জিনটা যাচ্ছে ডিএনএ এর মাধ্যমে। ঠিক আছে? সমস্ত জীবের ক্ষেত্রে তার জিনগত বস্তু বহন করে ডিএনএ। শুধু কেবলমাত্র ভাইরাসের ক্ষেত্রে আরএনএ বা ডিএনএ ওদের ক্ষেত্রে, বাট বাকি যত জীব আছে তাদের ক্ষেত্রে সমস্ত জিনগত বস্তু বহন করে কে? ডিএনএ। বোঝা গেছে? নেক্সট দেখো, তাহলে প্রকরণ বুঝলাম, জিন বংশগতি যেটা কার্যকর থাকে সেটা জিন বলছি। এবার লোকাস কাকে বলে? প্রথমত জিন বা ডিএনএ থাকে কোথায়? ডিএনএ থাকে কোষাঙ্গাণু আছে। কোষাঙ্গাণু কোথায়? তো মনে রাখবে, তোমরা হয়তো পড়েছিল আগে যে এটা হচ্ছে ক্রোমোজোম। ওকে? এই ক্রোমোজোমের ধরো যেই জায়গাটায়, ধরো এই জায়গাটায় কোনো একটা জিন অবস্থান করতেছে, তাহলে এই জায়গাটাকে আমরা বলছি লোকাস। ঠিক আছে? সাপোজ ধরে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, ধরো এক্স একটা লোক আর একটা জেড একজন লোক। ওকে? ধরো এক্স এরও ক্রোমোজোম থাকবে। মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম সবসময় নির্দিষ্ট, কত? 2n = 46 দেহকোষের ক্ষেত্রে।
জনন কোষের ক্ষেত্রে হ্যাপ্লয়েড হয় n সমান 23। ধরো এক্স এ আমরা বলছি সাপোজ ধরো চুলের বর্ণ, দেখো কারো চুলের বর্ণ কালো হয় বা কারো হচ্ছে লালচে রঙের হয়, হ্যাঁ কি না? তো চুলের বর্ণ কি হবে সেটা নিয়ন্ত্রণ করে জিন, জিন বা তার অপর নাম বলেছি কি ডিএনএ, ঠিক আছে? তাহলে চুলের বর্ণ, এই যে ভিডিওটা করা হচ্ছে এটা মাধ্যমিক এবং এইচএস এর মধ্যেও হবে না, ঠিক আছে? তো ধরো চুলের বর্ণ নিয়ন্ত্রণের জিনটা এক্স যে লোক, তারও যে জায়গায় ওই জিনটা থাকবে তাহলে তার লোকাস হচ্ছে এইটা, ওকে? মানে এই পোর্শনটায় চুলের বর্ণ নিয়ন্ত্রণকারী জিন থাকে, সেটা ওয়াইয়েরও ক্ষেত্রেও সেম হবে। এবার জিন আলাদা হলো, ধরো এর ক্ষেত্রে যে জিনটা থাকে সে কালো বর্ণ করছে বা এর ক্ষেত্রে ধরো লালচে বর্ণ করছে, সে যা হোক, বাট ওই একই যে জিনটা চুলের বর্ণ নিয়ন্ত্রণ করছে সেটা সবার ক্ষেত্রে, সমস্ত মানুষের ক্ষেত্রে একই জায়গায় থাকতে হবে, তাকে লোকাস বলছি, ঠিক আছে? তাহলে লোকাসটা হচ্ছে এক বচন, বহু বচনে বলা হয় লোকি, মানে LOCI বা লয়কার কয়েস। অ্যালিল কাকে বলে? তো অ্যালিল জানার আগে আমাকে জানতে হবে সমসংস্থ ক্রোমোজোম কাকে বলে, ঠিক আছে? তো দেখো আমরা অ্যালিল জানবো, তো অ্যালিলটা এক সেকেন্ড। তো অ্যালিল জিনিসটা কি? কোনো একটা জিনের তার যে বিভিন্ন রকম রূপ হয় না, সেই রূপকে বলা হয় অ্যালিল। সাপোজ আমরা একটা উদাহরণ বলছি, মটর গাছ, ওকে? মটর গাছের দৈর্ঘ্য, তো মটর গাছের দৈর্ঘ্য হচ্ছে একটা ক্যারেক্টার যার সাপেক্ষে দুটো হয়, একটা লম্বা আর একটা হচ্ছে বেঁটে। তার মানে সব সময় একটা বৈশিষ্ট্যের চরিত্রে ক্রোমোজোমে কটা অ্যালিল থাকতে হবে? দুটো অ্যালিল হবে। তাহলে বলতে পারি একটা ক্যারেক্টার বা বৈশিষ্ট্য সমান দুটো অ্যালিল। এটা কিন্তু চিরন্তন সত্য, বাট কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই বৈশিষ্ট্যটাকে মানে না। কখন মানে না? যদি একটা বৈশিষ্ট্য, মানে চরিত্র যেটাকে বলা যায়, ঠিক আছে, তার থেকে দুইয়ের বেশি অ্যালিল হয়, আমরা না একটা ক্যারেক্টার ইকুয়াল টু দুটো অ্যালিল, কিন্তু যদি একটা দুটোর থেকে বেশি অ্যালিল হয়ে যায় তখন তাকে আমরা বলছি মাল্টিপল অ্যালিল বা বহু অ্যালিল। আমি কিন্তু ক্লাস 12 হলে আরো একটু ডিটেইলস বলতাম, যেহেতু 10 নয়, 10 এর হচ্ছে বোর্ড, তাই 10 সেলছি। এর এটা তোমার সিলেবাসে নেই, তো মনে রাখবে উদাহরণ হচ্ছে আমাদের মানুষের রক্ত, এবিও রক্ত। কেন? এবিও রক্ত বর্ণকারী 3টি জিন থাকে, পরে শিখবে IA, IB, I0। যদি এনসিআরটি হতো তখন স্মল আই বলতাম, তো কেন এটা সেটা বাদ বোর্ডের কথা। তো শুধু মনে রাখবে যখন একা দুইয়ের বেশি অ্যালিল হবে তখন তাকে আমরা বলছি বহু অ্যালিল। যেটা বলতে বলতে আটলাম সমসংস্থ ক্রোমোজোম, সেটা আমরা জানতে হবে। ধরো এই একটা ক্রোমোজোম আর এই একটা ক্রোমোজোম, যখন কোনো দুটি ক্রোমোজোমে তার দৈর্ঘ্য আর জিনের অবস্থান একই হবে, এর প্রতি একে আমরা বলি সমসংস্থ। সাপোজ ধরো এখানে একটা বললাম, এটাও একটা ক্রোমোজোম, দেখো এই দুটোর সাপেক্ষে এর কিন্তু দৈর্ঘ্য কম। ধরো এখানেও পি জিন আছে, এখানেও পি জিন আছে, বা এখানে এস জিন আছে, তাই জিনের অবস্থান বা জিনের প্রকৃতি এবং দৈর্ঘ্য দেখো এই দুটি ক্রোমোজোমের ক্ষেত্রে একই। তাহলে দৈর্ঘ্য হোক, জিনের প্রকৃতি হোক এবং জিনের সংখ্যা একই হলে যখন দুটি ক্রোমোজোম, তখন তাকে আমরা বলছি সমসংস্থ ক্রোমোজোম। কিন্তু এর ক্ষেত্রে দেখো, এর প্রতি এ আসো, এর দৈর্ঘ্য আলাদা, এর পি জিন আছে, এর এস জিন আলাদা, তাই একে বলা হয় অসমসংস্থ ক্রোমোজোম। বোঝা গেছে? তাহলে কি কি বললাম? প্রথমে অ্যালিল হলো এবং সমস্ত ক্রোমোজোম হলো। এবার যেটা জানতে হবে বইতে আছে সেটা হলো বিশুদ্ধ
আর সংকর জীব কাকে বলে? বিশুদ্ধ এবং সংকর জীব। ওকে, ধরো বিশুদ্ধ জীব কাকে বলছে? সাপোজ, মন দিয়ে শোনো, যখন আমরা দুটি একই বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায় করালে, যে অপত্য জীব ক্রস করালে যে জীবটা পাচ্ছি মিলনের ফলে, সংকরণ বলা হবে না, মিলনের ফলে যে অপত্য জীবটা হচ্ছে তাকে বিশুদ্ধ। ফর এক্সাম্পল, আমরা লম্বা মটর গাছের সঙ্গে আমি লম্বা মটর গাছের প্রয়োগ ঘটালে যে অপত্য গাছটা হবে সেটা লম্বাই হবে। তাহলে এই লম্বাটাকে আমরা বলি বিশুদ্ধ। কেন? দেখো, এখানে ধরো দুটো যে অপত্য নাম, ধরো এটা পিতা পুরুষ, পুরুষের চিহ্ন এরকম করে তীর দিতে হয়, আর এটা হচ্ছে মহিলা, তাহলে একই বৈশিষ্ট্য। তখন দুটি একই বৈশিষ্ট্য জীবের মধ্যে মিলন ঘটানো হলে যে জীব পাচ্ছি তাকে বলা হয় বিশুদ্ধ জীব। সংকর ক্ষেত্রে কি? যখন দুটো পৃথক বৈশিষ্ট্যর মধ্যে, দেখো আমি দুটো নিলাম পিতা মাতা, একটা পুরুষ নিলাম বা মহিলা যে কোনো, লম্বা নিলাম একটা বেটে, তাহলে এর ফলে যে আমরা অপত্য পাচ্ছি, কি পাচ্ছি আমি এখন বলবো না, পরে বলবো, তাকে বলা হয় সংকর। কেন? যদি আলাদা বৈশিষ্ট্য। যদি আমি বেটের সঙ্গে বেটে ক্রস করতাম তখন একই বৈশিষ্ট্য, তখন তো বিশুদ্ধ। বাট যেহেতু আলাদার সঙ্গে ক্রস করাচ্ছি, তো একে বলা হয় কি? সংকর জীব। ঠিক আছে, নেক্সট দেখো। এবার নেক্সট বলেছে হোমোজাইগাস আর হেটেরোজাইগাস জিনিসটা কি? ওকে, হোমোজাইগাস মানে কি জাস্ট মনে রাখবে, যখন আমরা জানি জিন সবসময় জোড়ায় জোড়ায় থাকে। কেন? আমরা ডিপ্লয়েড, জোড়ায় জোড়ায় থাকবে 2n। অর্থাৎ ধরো আমার কোনো একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন, সেটা জোড়ায় জোড়ায় থাকবে, আমারও হবে বা তোমাদেরও হবে। যেটা বলতে চাচ্ছি, যখন কোনো জিন যদি সমধর্মী অ্যালিল অবস্থান করে তখন তাকে বলা হয় হোমোজাইগাস। আর যদি ভিন্ন ধর্মী, একই বৈশিষ্ট্য বা নিয়ন্ত্রণকারী ভিন্ন ধর্মী অ্যালিল অবস্থান করলে তাকে বলা হয় হেটেরোজাইগাস। তো এবার জিনিসটা কি মাথায় বোঝা যাচ্ছে না? সাপোজ ধরো মটর গাছের আমি বৈশিষ্ট্য আসি, লম্বা জন্য যে বর্ণ নিয়ন্ত্রণ করে যে জিনটা, আমি ক্যাপিটাল টি বলেছি, এটা মেন্ডেল বলেছে। কেন টি বলেছি সেটা আমরা পরে ক্লাসে শিখবো আমরা। আর বেটের জন্য যেটা সাহায্য করে সেটা হলো ছোট টি। ঠিক আছে, তার মানে এরা তো সেম বৈশিষ্ট্য, মটর গাছের দৈর্ঘ্য, তার সাপেক্ষে কেউ লম্বা হয় বা কেউ বেটে হয়। ঠিক আছে, হোমোজাইগাস মানে কি? ধরো যখন দুটো জিন, তাহলে আমি এই দৈর্ঘ্যের সাপেক্ষে দুটো হবে ক্রোমোজোম, একটা হতে পারে ক্যাপিটাল টি, ধর সাপোজ এখানে ক্রোমোজোমে ক্যাপিটাল টি অবস্থান করতেছে, বা সেম হবে স্মল টি। তাই দুটো অ্যালিল, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, তাই ক্রোমোজোমের একটি জিনের বিভিন্ন রূপকেই আমরা অ্যালিল বলছি, দুটো অ্যালিল হয়। তো হোমোজাইগাসের ক্ষেত্রে তাহলে কি হবে? ধরো হতে পারে ক্যাপিটাল টিও বলতে পারি, বা ছোট টিও বলতে পারি। হ্যাঁ, দুটো সমধর্মী অ্যালিল, অর্থাৎ হয় এর দুটো থাকবে বা এর দুটো থাকবে, তখন তাকে বলি আমরা সমধর্মী অ্যালিলের হোমোজাইগাস। আর যখন আলাদা হবে, দেখো ক্যাপিটাল টি একটা জিন, এ আর এ দুটো একসঙ্গে আছে, দুটো আলাদা আছে না, তখন তাকে বলা হয় ভিন্নধর্মী। ঠিক আছে, যখন দুটো একই হবে, হয় দুটো বড় বা দুটো ছোট, তখন হবে হোমোজাইগাস। আর যখন দুটো আলাদা, অর্থাৎ একটা বড় একটা ছোট, তখন তাকে বলা হয় হেটেরোজাইগাস। ঠিক আছে, এবার দেখো দুটো টার্ম শিখতেছি আমরা।
একটা হচ্ছে ফিনোটাইপ আর একটা জিনোটাইপ। ফিনোটাইপ কাকে বলে? কোনো একটা জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশ, সেই জিনিসটা কি। আর জিনগত বৈশিষ্ট্যকে বলা হয় জিনোটাইপ। সেটা মানে কি, জাস্ট তোমরা ডেফিনেশন নয়, একটা বুঝো জিনিসটা কি। ধরো আমি একটা মটর গাছ নিলাম, ওকে। ধরো মটর গাছ একটা লম্বা মটর গাছ আর একটা হয়তো বেটে মটর গাছ, ঠিক আছে। আমি ডায়াগ্রাম করে দেখাচ্ছি। ধরো আমি দুটো মটর গাছ নিলাম, একটা হচ্ছে লম্বা আর একটা হচ্ছে বেটে। সরি, বলছে মন দিয়ে শোনো। তো এই যে একটা জীব, তার বাহ্যিক প্রকাশ যে সে লম্বা এ বেটে, এটা হচ্ছে ফিনোটাইপ বৈশিষ্ট্য। ধরো আমার চুলের বর্ণ দেখতে পাচ্ছ তোমরা কালো, তাই এটা আমার বাহ্যিক বৈশিষ্ট্য। বা আমার দেহের উচ্চতা, দেহের বর্ণ, এগুলো সব হচ্ছে বাহ্যিক প্রকাশ, যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় ফিনোটাইপ। তো আমি ধরো আমার এই মটর গাছটা এ লম্বা হয়েছে কেন, বা এই বেটে হয়েছে কেন, বা আমার চুলের বর্ণটা কালো হয়েছে কেন, বা আমার উচ্চতা এতটা হয়েছে কেন, বা এর থেকে লম্বা হয়নি কেন, বা বেটে হয়নি কেন, ত্বকের রংটা বেশি ফর্সা হয়নি কেন, বা বিভিন্ন হয়নি কেন, সেগুলো একটা জিন বলে। তা যে জিনের ফলে, জিনগত, তাহলে কি নিশ্চয়ই এই মটর গাছের এই জিনটা ছিল বলে এ লম্বা হয়েছে। ঠিক সেম এই মটর গাছের এই জিনটা ছিল বলে সে বেটে হয়েছে। হয়তো কেউ স্যার এটাও তো হতে লম্বা, সেটা আমি এখন শিখাবো, আমি পরে শিখাচ্ছি। তাহলে কি, তাহলে এর জিনগত অবস্থা, অর্থাৎ এই জিন থাকা মানে লম্বা আর এই জিন থাকা মানে বেটে, তো এটাকে বলা হয় তার জিনোটাইপ। আর যা প্রকাশ পাচ্ছে, অর্থাৎ সাপোজ ধরো আমার চুলের বর্ণ কালো, যেই জিনটার ফলে চুলের বর্ণ কালো হয়েছে সেই জিনটাকে বলি জিনোটাইপ। আর যেটা যে জিনটার ফলে আমরা বাইরে যে দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় ফিনোটাইপ। এবার নেক্সট দেখো, প্রথম যেটা আমরা শিখব এক সংকর জনক আর দ্বিসংকর জনক। আরো হয় কিন্তু, বাট তোমাদের ক্লাস 10 এর অনুযায়ী দুটোই আছে। এক সংকর কাকে বলে? মনে রাখবে যেখানে এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য নিলে তাকে বলা হয় এক সংকর। আর দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যের ক্রসকে বলা হয় এক দ্বিসংকর জনক। ধরো এক জোড়া মানে কি চারিত্রিক বৈশিষ্ট্য? সাপোজ ধরো আমি নিলাম লম্বা, তাই লম্বার সাপেক্ষে কি বলতো বেটে, তাহলে কটি বৈশিষ্ট্য দেখো, এই এক আর এক, তাহলে দুটো হলো, মানে এক জোড়া বিপরীত দেখো লম্বা বিপরীত বেটে, তার ক্রসটাকে বলছি আমরা এক সংকর জনক। আর দুই জোড়া, সাপোজ ধরো লম্বার সঙ্গে দিলাম আমি হলুদ ফুল, আর এর এগেইনস্টে বিপরীত ফুলটা হচ্ছে, সরি হলুদ ফুল না, ভুল হলো, আমাদের হলুদ মটর, আর তার এগেইনস্টে হচ্ছে সবুজ মটর। ঠিক আছে, তাহলে দেখো তাহলে এখানে আমি কটা বসে নিলাম, 1 2 3 4, মানে দু জোড়া বিপরীত, লম্বার সাপেক্ষে বিপরীত বেটে, হলুদের সাপেক্ষে সবুজ, এই ক্রসকে বলা হয় দ্বিসংকর জনন, যেটা আমরা আস্তে আস্তে শিখব। বুঝতে পারছো আশা করি। এবার আজকে যেটা আমরা শিখবো, জাস্ট প্রথম এক সংকর জনন মেন্ডেল কেমন করেছিল। এখন নেক্সটে বলছে প্রকট বৈশিষ্ট্য আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে। প্রকট কাকে বলে? যখন কোন জীব তার বিপরীত ধর্মী জিনের উপস্থিতি সত্ত্বেও যা প্রকাশ পায় সেটা হচ্ছে প্রকট, আর প্রকাশ পায় না হলে সেটা হচ্ছে প্রচ্ছন্ন। তাই মহানিষ্ঠ সংজ্ঞাটা কি বলছে, যদি কোনো জিন, আমি ধরলাম জিন একটা,
সাপোজ ধরলাম মটর গাছের ক্ষেত্রে আসি। ধরো মটর গাছের একটা লম্বা ভিত্তি, একটা প্রকট, একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি, এই দুটো জিন আছে। একজনের উপস্থিতিতে মটর গাছ লম্বা হবে, আরেকটা জিনের উপস্থিতিতে মটর গাছটা বেটে হবে। বলছে তাহলে এ জিন বিপরীত ধর্মী জিন, মানে এর বিপরীতে বা এর বিপরীতে যদি উপস্থিত হয়, তাহলে ধরো এটা থেকে আমরা যদি ক্যাপিটাল টি স্মল টি আছে একসঙ্গে আছে, হেটেরোজাইগাস অবস্থায় আছে, দেখো দুটো জিন আলাদা, তখন এর মধ্যে যেটা প্রকাশ পাবে সেটা হলো প্রকট। তাহলে কোনটা প্রকাশ পায়? সেটা যে প্রকাশ পায় হচ্ছে এটা লম্বা বৈশিষ্ট্য প্রকাশ পায়। তাহলে টিটা প্রকাশ পাচ্ছে ক্যাপিটাল টি, তাই লম্বাটাকে আমরা বলবো প্রকট বৈশিষ্ট্য, আর ছোট টিটা হচ্ছে বেটে, আর বড় টিটা হচ্ছে লম্বা বৈশিষ্ট্য। তাই ছোট টিটা কিন্তু প্রকাশ পাচ্ছে না, তাই একে বলি আমরা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। বোঝা গেছে? তার মানে বলতে পারি যে প্রকট সে হোমোজাইগাস অবস্থাতেও প্রকাশ পায়, আবার হেটারোজাইগাস অবস্থাতেও প্রকাশ পায়। তার মানে ক্যাপিটাল টি টি জিনটা লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী, এটা তো হোমোজাইগাস, দুটো একই লম্বা হবে। আবার দেখো ক্যাপিটাল টি লম্বা, তার সঙ্গে বেটে বৈশিষ্ট্য আছে, তা সত্ত্বেও লম্বা প্রকাশ পাবে। কেন? এই প্রকট, তাহলে হোমোজাইগাসও প্রকাশ পাচ্ছে, আবার হেটারোজাইগাস অবস্থায় প্রকাশ পাচ্ছে, তাই লম্বা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য মটর গাছ। কিন্তু যদি বেটের ক্ষেত্রে সে শুধু প্রচ্ছন্নটা হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পাবে, কখনো হেটারোজাইগাস অবস্থাতে পাবে না। ঠিক আছে? এই নিয়ে মেন্ডেল টোটাল 7টা মটর গাছের উপর মানে বলেছিল যে মটর গাছের কটি প্রকট আর কটি বৈশিষ্ট্য প্রচ্ছন্ন আছে, যেটা আমরা আসলে শিখব। ঠিক আছে? তার মানে আজকে আমরা শিখলাম কি বংশগতিবিদ্যার জনককে মেন্ডেল, তারপরে আমরা কি শিখলাম জিন কাকে বলে, অ্যালিল কাকে বলে, লোকাস কাকে বলে, হোমোজাইগাস, হেটেরোজাইগাস, প্রকট, প্রচ্ছন্ন, বিশুদ্ধজীব, সংকর জীব, এগুলো বললাম। তো এগুলো কেন বললাম? আগে কনসেপ্ট স্যার কিছু শিখায়নি, কারণ এইগুলো যেগুলো বলেছি আমরা পরবর্তী ক্লাসে এর রিলেটেড সব পাবো, তাই আজকে আমরা এটার উপর বলেছি। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চলো বাই।